নমস্কার। বাংলা স্ফিয়ারে ৯টার সময় আসার কথা ছিল, একেবারে নাচার হয়ে আমি শেষ পর্যন্ত 10টাতেই এটা আপলোড করব। দেখুন, স্যাটসাং চালক মোহন ভাগবত গতকাল একজন আরএসএস নেতার কোনো একটি বই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে গিয়ে যে ভাষণ দিয়েছেন, তাতে একটি কথা তিনি আলতো করে ছেড়ে দিয়েছেন। আরএসএসের প্রয়াত একজন নেতা মোরপান পিগলেকে স্মরণ করিয়ে তিনি বলেছেন, আমাদের আদর্শ হওয়া উচিত ৭৫ বছর বয়স হয়ে গেলেই সরে দাঁড়ানো এবং পরবর্তী প্রজন্মকে জায়গা করে দেওয়া। ব্যাস। মোহন ভাগবত কেন কথা বললেন? তাহলে কি তিনি এইভাবে নরেন্দ্র মোদীকে বার্তা দিলেন যে সেপ্টেম্বরে আপনার ৭৫ বছর হয়ে যাবে, সুতরাং আপনি এবার বিদায় হন? নাকি এটা এমনি কথার কথা হিসেবে ভাগবত বলেছেন? দেখুন, এই কথাটা যদি আর সংঘ পরিবারের অন্য কোনো নেতা বলতো, মিডিয়া তা নিয়ে বেশি মাথা ব্যথাই করতো না। কিন্তু মোহন ভাগবত তাঁর পজিশনটা একেবারেই আলাদা। তিনি হচ্ছেন গোটা সংঘ পরিবারের অভিভাবক এবং তাদের যতগুলো শাখা সংগঠন আছে সব কটাই শেষ কথা হচ্ছেন তিনি। ফলে নরেন্দ্র মোদী সবে বিদেশ থেকে ফেরার সঙ্গে সঙ্গে তিনি যখন ৭৫-এ বানপ্রস্থে যাওয়ার আদর্শের কথা স্মরণ করিয়ে দিলেন, তখন সেটা একেবারে অকারণে করেছেন বলে লোকে বিশ্বাস করছে না। যদিও আরএসএসের পক্ষ থেকে আজ কিছুটা ড্যামেজ কন্ট্রোল করে সাংবাদিকদের বলা হয়েছে, ভাগবতজি কথা বলেছেন গল্পের ছলে। এটাকে এইভাবে ফলাও করে প্রচার করার কোনো মানে হচ্ছে না। আর বিজেপি তো অনেক দিন আগে থেকেই বলে আসছে যে ৭৫-এ রিটায়ার করতে হবে, এরকম কোনো কথা দলীয় সংগঠনের সংবিধানে নেই। সুতরাং ২০২৩-এ অমিত শাহ বলেছিলেন এ প্রসঙ্গে যে ২০২৯ পর্যন্ত নরেন্দ্র মোদী যে বিজেপির সরকারের নেতৃত্ব দেবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এ নিয়ে অযথা জল্পনা করবেন না। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বটে, কিন্তু মোহন ভাগবত পদমর্যাদায় সংঘ পরিবারে সবার উপরে। এখন কথা হলো, অনেকেই কথা বলছেন যে বয়সের কথা বলে ক্ষমতায় আসার পরে মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আডবাণী ইত্যাদিদের নরেন্দ্র মোদী মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে বাকি সকলের ক্ষেত্রে যে অলিখিত নিয়ম পালিত হয়ে এসছে, সেটা তার ক্ষেত্রে হবে না কেন? স্যাটসাং চালকের এই উক্তি শোনার পরে উদ্বাউ হয়ে নৃত্য করছে কংগ্রেস, শিবসেনা। কংগ্রেসের জয়রাম রমেশ সর্বঘটে কাঁঠালি গলা, তিনি বলেছেন ভাগবতজির টার্গেট একেবারে নরেন্দ্র মোদী। সঞ্জয় রাউত, শিবসেনার উদ্ধবের স্পোকসপারসন, তিনি আরও এক ধাপে গিয়ে বলেছেন এবার বিদায় আসন্ন। আরে ভাই, শকুনের সাপে তো গরু মরবে না। কেননা ৭৫-এ সরে যাওয়া উচিত, কিন্তু বাধ্যতামূলক কিনা সে কথা তো তিনি বলেননি। আর ২ নম্বর, নরেন্দ্র মোদী ৭৫ হবেন
এই সেপ্টেম্বর মাসে। মোহন ভাগবত নিজে কিন্তু 75-এ পা দেবেন বা 75 উত্তীর্ণ হবেন তার বেশ কিছুদিন আগেই। অতএব প্রশ্ন উঠছে, ভাগবত কি তাহলে নিজে পদ থেকে ইস্তফা দিয়ে যে আদর্শের কথা বলছেন সেটা নিজে পালন করবেন? তা যদি করেন তাহলে বুঝতে হবে আপনি আচরি ধর্ম পরের শিখাও, এই কথাটা সারসাং চালক অক্ষরে অক্ষরে মেনেছেন। এবং সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদীর উপরে এমন একটা, যাকে ক্রিকেটের ভাষায় বলে মনস্তাত্ত্বিক দাবাও এসে পড়বে, যে তখন খেলাটা অন্যরকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এই সবে আরএসএসের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান হচ্ছে। আমি যতদূর জানি আগামী বছর এই সমারোহ শেষ না হওয়া পর্যন্ত মোহন ভাগবত শপথেই থাকবেন। কিন্তু দত্তাত্রেয় ঘোষ বলে তিনি সেকেন্ড ইন কমান্ড, সবাই যারা সঙ্গের ভিতরকার খবর রাখেন তারা বলেন যে দেখুন, আরএসএসের মাথায় কে বসবে সেটা নিঃশব্দে হয় এবং অনেক আগে থেকে পরিকল্পিত থাকে। ভাগবতজি চলে গেলে তার জায়গায় দত্তাত্রেয়জি বসবেন, এটা নিশ্চিত। এবছর যদি তিনি নাও যান, আগামী বছর যে চলে যাবেন তাতে কোনো সন্দেহ নেই। তখন তার 76 হবে। কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আরএসএস আর বিজেপির টানাপোড়েন এখন একটা অস্বস্তিকর জায়গায় এসে পৌঁছেছে। এতটাই যে বিজেপি সভাপতি পদে যেভাবে জেপি নাড্ডাকে নিয়োগ করা হয়েছিল, যিনি গত 2 বছর ধরে তার টার্ম উত্তীর্ণ হওয়ার পরেও স্বপদে বহাল আছেন, যিনি প্রকাশ্যে বলেছিলেন বিজেপি এখন এত বড় সংগঠন যে তার আর আরএসএসের সাহায্য প্রয়োজন হয় না, তার বদলে এবার আরএসএস এমন কাউকে মনোনীত করতে চায় যার উপরে নাগপুরের নিয়ন্ত্রণ হবে নিরঙ্কুশ, এবং যিনি একেবারে একজন লয়াল আরএসএস ম্যান হতে বাধ্য। এই যে একটা উপলব্ধি এই মুহূর্তে আরএসএস এর মধ্যে খুবই একটা উত্তেজক জায়গায় এসেছে, সেটা অকারণে নয়। নরেন্দ্র মোদীর সঙ্গে আরএসএস এর সম্পর্ক কখনোই খুব একটা স্বচ্ছন্দ ছিল না। দেখুন, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগে 1988 সালে সঞ্জয় যোশী নামের এক ভদ্রলোক, তিনি গুজরাটের দায়িত্ব নিয়ে সে রাজ্যে গেছিলেন এবং অর্গানাইজেশনাল সেক্রেটারি হয়ে একেবারে তলা থেকে, তৃণমূল স্তর থেকে সংগঠনটাকে গড়ে তুলেছিলেন। নরেন্দ্র মোদী গুজরাটে যাওয়ার পরে প্রথম দিকে কিছুদিন সঞ্জয় যোশীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালোই ছিল। তারপর সম্পর্কে এমন চোট ধরে যে মোদী সঞ্জয়কে কার্যত বানপ্রস্থে যেতে বাধ্য করেন এবং আরএসএস এর কট্টর অনুগামী যারা আরএসএস এর কথা ছাড়া কোনো কাজই করবে না, তাদের একে একে তিনি দৃশ্যপট থেকে সরিয়ে দেন।
হারিং পান্ডিয়ার মৃত্যু হয়, ওই যে একটা ফরফরি দাস বজরং দলের মাথা ছিলেন, এখন আর তার কোনো কথাই শোনা যায় না। ভিএইচপি সংগঠনের কোনো গুরুত্ব গুজরাটে ছিল না, এখনও নেই। সুতরাং আরএসএস যেভাবে চায় নরেন্দ্র মোদী সেভাবে প্রধানমন্ত্রিত্ব করেন না। আরএসএস এর কাছে পার্সোনালিটি কাল্ট ইজ এ ডেঞ্জারাস কনসেপ্ট। তারা ব্যক্তি পুজো, ব্যক্তিকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া, এসবের বিরোধী। বিরোধী মানে নীতিগতভাবে বিরোধী তাই শুধু নয়, কিন্তু তারা মনে করেন যে নরেন্দ্র মোদী 2014 সালে জিতে আসার পর নিজের কাল্ট এস্টাবলিশ করার জন্য যেভাবে পুরো সরকারের উপর এবং বকলময় সংগঠনের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ তৈরি করেছেন, সেটা তাতে আরএসএস অশনি সংকেত দেখছে। তারা মনে করছেন যে দাস ফার অ্যান্ড নো ফার্দার। এখন এই যে জেপি নাড্ডার জায়গায় একজন আরএসএস অনুরক্ত কাউকে বসানোর যে উদ্যোগ আরএসএস নিয়েছে, তার পিছনে অঘোষিত উদ্দেশ্য একটাই, সেটা হলো বিজেপি যেন আর নরেন্দ্র মোদী বা অমিত শাহ কোনো ডামি দ্বারা পরিচালিত না হয়। এখন এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনের অনেকগুলো লক্ষণ কখনো আমরা বুঝতে পারি, কখনো পারি না। কেননা আরএসএস, বিজেপি, এদের একটা এমন শৃঙ্খলা আছে যে ভিতরে ভিতরে দড়ি টানাটানি হলেও প্রকাশ্যে তার আঁচ তারা পেতে দেবেন না। এক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। দেখুন, এখানে নরেন্দ্র মোদী যেটা করেন সেটা হলো তার নেতৃত্ব খর্ব করার বা তাকে নিয়ন্ত্রিত করার কোনো প্রয়াস দেখলেই তিনি একটা তাস খেলেন, সেটা হচ্ছে তাহলে আমাকে ছেড়ে দিন। 2012 সালে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে সঞ্জয় যোশী উপস্থিত ছিলেন বলে নরেন্দ্র মোদী ঘোষণা করে নিজের দলের কর্মসমিতির বৈঠক বয়কট করেছিলেন। অর্থাৎ আরএসএসকে তিনি অসংখ্যবার যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে মাই ওয়ে অর হাইওয়ে। আরএসএস সেটা সাপের ছুঁচো গেলার মতো করে গিলেছে। কিন্তু 2024 সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটিকে ভালো করে বুঝিয়ে দিয়েছে আরএসএস তার স্বেচ্ছাসেবকদের ময়দানে না নামালে নরেন্দ্র মোদীর জনমনোহরণী শক্তি সত্ত্বেও বিজেপি সংসদে একক গরিষ্ঠতা পাবে না, পেতে পারে না। আপনাদের স্মরণে থাকতে পারে 2024 ভোটের পর বিবিধ টেলিভিশন চ্যানেলে আরএসএস এর সঙ্গে সংযুক্ত বহু নেতাকে আমি বর্তমান মোদী সরকারের তীব্র সমালোচনা করতে দেখেছি।
সুতরাং এই যে আজকে আপকি বার 300 পার হওয়ার কথা ছিল, যার তার যে 240-এ এসে বিজয় রথ থেমে গেল, তার পিছনে রাহুল গান্ধীর অবদান যতটা, তার চেয়ে অনেক বেশি অবদান কিন্তু আরএসএস এর। আর ঠিক দেখুন, মহারাষ্ট্র বিশেষ করে, যেটা আরএসএস এর গড়, সেখানে লোকসভার ভোট আর বিধানসভার ভোটের মধ্যে পার্থক্যটা দেখুন। বিধানসভা ভোটে আরএসএস একদম কোমর বেঁধে নেমেছিল, তাদের ঘরের ছেলে দেবেন্দ্র ফডনবিস। আর লোকসভায় মোটামুটি হাত গুটিয়ে বসেছিল তারা। অতএব আরএসএস বিনা বিজেপি বারফারটাই করতে পারে, কিন্তু বেশি দূর এগোতে পারবে না। আর তারপরে জেপি নাড্ডা ওই কথা বলে দেওয়ার পরে রীতিমতো একটা সম্পর্কে সংকট দেখা দিয়েছিল। ঘন ঘন মিটিং হয়, সেখানে জেপি নাড্ডাকে উপস্থিত থেকে বোঝাতে হয় কেন তিনি কথা বলেছেন, এরকম নানা ঘটনা ঘটে। সেই জন্যই যেহেতু এবার বিজেপির সভাপতি নির্বাচনের কাজটা একেবারে দোরগোড়ায় এসে গেছে, আরএসএস সুযোগ এবার হাতছাড়া হতে দেবে না। সঞ্জয় যোশীর নাম যদি আসে, তাহলে নরেন্দ্র মোদী যে ফের ইস্তফা দেওয়ার হুমকি দেবেন আরএসএস নেতৃত্ব সেটা জানেন। কিন্তু এতৎসত্ত্বেও মোদীর পছন্দ না অপছন্দ, এটার আরএসএস কখনো বিবেচনার মধ্যে আনেনি। সঞ্জয় যোশী বরাবর আরএসএস এর যেমন অনুরক্ত একজন দক্ষ সংগঠক ছিলেন, আজও তাই আছে। তার কাজের পদ্ধতি একেবারে নরেন্দ্র মোদীর পোল অপোজিট। তিনি রাডারের তলায় থাকতে ভালোবাসেন, দলের মঞ্চের বাইরে কোথাও কথা বলেন না। আজ পর্যন্ত কোনোদিন কেউ সঞ্জয়কে কোনো টেলিভিশনে সাক্ষাৎকার দিতে দেখেনি, এমনকি বিবৃতি দিতেও দেখেনি। তিনি হচ্ছেন সনাতনী আরএসএস বলতে যা বোঝায় ঠিক তাই। তার ফলে নাগপুরের স্নেহ এবং প্রশ্রয় থেকে তিনি একদিনও সরে যাননি। এখন সঞ্জয় যোশী বসলে ধরে নিতে হবে নরেন্দ্র মোদী এবার বিদায় আসন্ন। কেননা এই দুই নেতার পারস্পরিক সম্পর্ক যেরকম তিক্ততায় একদা পৌঁছেছিল, সেটাকে জোড়াতালি দিয়ে দুজনের মধ্যে আপোষ মিটিং করিয়ে সমাধান করা যাবে বলে কেউ মনে করে না। আর সঞ্জয় যোশীর হাতে বিজেপি সংগঠন চলে যাওয়ার অর্থ আরএসএস এর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ পুনর্বহাল হওয়া। আরএসএস চাইছে, কিন্তু সঞ্জয় যোশী নিজেই এখনো পর্যন্ত রাজি হননি। কেননা তিনি জানেন এর ফলে কি ধরনের বিরোধিতার মুখে তাকে পড়তে হবে, কি ধরনের প্যাঁচ বা প্রভোকেশন তার জন্য তৈরি হবে। তিনি আর এসবের মধ্যে যেতে চান না। কেননা তিনি লোকে দেখে শেখে, ঠেকে শেখে। উনি দেখেও শিখেছেন, ঠেকেও শিখেছেন। বিজেপির একটা কর্মসমিতির সভায় বম্বেতে হঠাৎ একটা ক্যাসেট, একটা ভিডিও ক্লিপ লোকের হাতে হাতে ঘুরতে থাকে, যেখানে দেখা যাচ্ছে সঞ্জয় যোশী একটা কম্প্রোমাইজিং পজিশনে
ছবি তুলছেন। সঙ্গে সঙ্গে সঞ্জয় দলের যাবতীয় পদ থেকে ইস্তফা দেন এবং তারপর থেকে কার্যত সম্পূর্ণ অন্তরালে চলে যান। সবাই জানে এবং বোঝে যে ওটা একটা ডক্টরড ভিডিও এবং এর পিছনে কার হাতযশ ছিল। অতএব সঞ্জয়ের চাইতে বেটার কেউ জানেন না যে হোয়াট ইট মিনস টু বি নরেন্দ্র মোদিজ এনিমি। তো উনি খাল কেটে অযথা কুমির ডাকতে যাবেন কেন? সঞ্জয় যদি একান্তই রাজি না হয় বা তাকে ফয়েস্ট করা সম্ভব না হয়, তাহলে আরএসএস চাইছে দক্ষিণ ভারত থেকে কাউকে মনোনীত করতে। শেষ পর্যন্ত কিভাবে কি দাঁড়াবে বলা বড্ড কঠিন। আমি সেই চেষ্টায় যাচ্ছিও না, কিন্তু একটা বুঝতে পারছি যে নরেন্দ্র মোদীর শাসন পদ্ধতি বা দল পরিচালনার পদ্ধতি সংঘের মধ্যে একটা তীব্র অস্বস্তি, ইদানিং অসন্তোষের জন্ম দিয়েছে, যেটাই হচ্ছে এই বিভেদের উৎসস্থল। এর মীমাংসা করার জন্য মোদি তার স্টাইল বদলাবেন, এটা মেনে নেওয়া যায় না, কখনো করবেন না তিনি। আবার মোদির বাসনা পূর্ণ করার জন্য এবারও বিজেপি সভাপতি পদে আরএসএস তার অনুগামী কাউকে, মানে রাবার স্ট্যাম্প কাউকে বসাতে সম্মত হবে, সেটাও মনে হয় না। তার মানে জবরদস্ত তৈরত চলছে আন্দোলনে। পরিণতি কয়েকদিনের মধ্যেই আমরা জানতে পারব। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।